Marcel presents Hasho powered by Dabur Meso Oxygen Ford, co-sponsored by Mumtaz Herbal. শুরু হয়ে গেল তৃতীয় রাউন্ড। ময়ূর পঙ্খী রাতের নীরে আকাশে তারা দে ওই মিছিলে তুমি আমি চলো চলে যাই। কিন্তু ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কি, ময়ূর কণ্ঠী রাতের নয়টায় কমেডি হাসর, এই আসরে তুমি আমি আজ 15 যাবো যে থার্ড রাউন্ডে। ময়ূর কণ্ঠী রাতের নটায় কমেডি হাসর, এই আসরে তুমি আমি আজ 15 এসেছি থার্ড রাউন্ডে। চলে এসেছি থার্ড রাউন্ডে। আমাদের সাথে আছেন বরাবরের মতো রাবার ব্যান্ড, আমাদের সাথে আছেন আমাদের গ্রুমাররা, এবং বরাবরের মতো যাদেরকে থাকতেই হয়, না থাকলেই নয়। দরকার হলে আপনারা জানেন যে একটি বাসে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। প্যাসেঞ্জার বলছে আর একটি লোক যদি বাসে উঠে তাহলে কিন্তু এই বাস আর ছাড়বে না, বা আমরা একদম খবর আছে। তখন একটা লোক আসছে, আমাকে উঠতে হবে। বলছে তুই কে? আমাকে উঠতে হবে এই বাসে। বললাম তো এই বাসে ওঠা যাবে না। আমি না উঠলে এই বাস যাবে না। তুই কি এলাকার মাস্তান? না। তুই কে? আমি বাসের ড্রাইভার। সেই রকম আমাদের এই অনুষ্ঠানের যারা ড্রাইভার, যারা মূল চালক, তারা না থাকলে এই অনুষ্ঠান চলবে না। তারা হচ্ছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন আমাদের বাচিক শিল্পী, আমাদের প্রিয় বন্ধু মাঝহারুল ইসলাম, এবং আছেন বিশ্বনন্দিত সুন্দরী আমাদের চিত্রনায়িকা নিপুণ আক্তার, এবং আছেন আমাদের মাঝে আমাদের সবার জনপ্রিয় বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ। আপনারা জানেন যে শুরু হলো তৃতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত 15 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে এখানে। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী 3টি করে একক পারফরমেন্স করবে। শুধুমাত্র 5 জন প্রতিযোগী 2টি করে একক ও 1টি করে দ্বৈত পারফরমেন্স করার সুযোগ পাবে। অবশ্যই দ্বৈত পারফরমেন্সটি করবে গেস্ট পারফর্মারদের সাথে। 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে সেরা 10 জন পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে। আর এই রাউন্ডের পরে আমরা যে রাউন্ডে যাব সেখানে আমাদের সাথে থাকবেন না 5 জন প্রতিযোগী, তাদেরকে আমরা রেখে যাব। আমরা জানি না তারা কোন 5 জন। আর প্রথম পুরস্কার হচ্ছে 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবে যৌবন এবং আইসক্রিমকে ধরে রাখার জন্য মার্সেলের সৌজন্যে একটি রেফ্রিজারেটর। আর এলিমিনেট হবে যারা, তাদের প্রত্যেকেই পাবেন মার্সেলের সৌজন্যে হোম অ্যাপ্লায়েন্স এবং সুদৃশ্য ক্রেস্ট। কেহ লইল আতর গোলাপ, কেহ লইল কেহ লইল বড় হই পাতা, কেহ লইল রে সোনায় হায় হায় রে, হায় হায় রে। আর আমি এখন বলতে চাই, সোনায় আয় আয় রে, সোনায় আয় আয় রে। আপনারা জানেন
তৃতীয় রাউন্ডে আমরা অত্যন্ত লাকি যে আমরা এই রাউন্ডে প্রত্যেকটি এপিসোডে আমরা একজন গেস্ট সেলিব্রিটিকে পাবো এবং সেটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আজকে এমন একজন মানুষকে আমরা এখানে পেয়েছি, মানে পাবো, মানে কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবেন। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত জনপ্রিয় এবং যে নামটি উচ্চারণ করার সাথে সাথেই আপনারা তার চেহারাটা, তার নাটক, তার সংলাপ, অনেক 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 গুরুত্বপূর্ণ, অনেক অনেক জনপ্রিয় সংলাপ আপনাদের চোখের সামনে চলে আসবে। তিনি হচ্ছেন, হ্যালো, হাই বাবু। ওরে আমার বাবুটা, আমি বাবু ভাইকে একদিন বলেছিলাম যে আপনাকে দরকার হচ্ছে বাবুর জন্য লয়ালিটি চাওয়া। যে পরিমাণ বাবু এখন মোবাইলের সৌজন্য আমরা ডাকি, হাই বাবু, এখন আসছেন আমাদের সেই বাবু, আসছেন আমাদের ফজলুর রহমান বাবু। চলে এসেছেন আমাদের বাবু। বাবু ভাই, হ্যাঁ, আপনি যখন প্রেম করতেন, মানে আপনার আপন স্ত্রীর সাথে, হ্যাঁ, তখন কি আপনাকে বাবু বলে ডাকতো? এটা তো আসলে অফ দ্য রেকর্ড, আরে অনেক কিছুই আর তো অনেক কিছু, এটা তো বলা যাবে না। পরে না হলে গোপনে এত লোকজনের সামনে তো এটা বলা ঠিক না আসলে। না, আমি ভেবেছিলাম যে একটু টিপস যদি দিতেন। না ঠিক আছে, আর এখনকার ছেলেপেলেদের আসলে টিপস লাগে না, এমনি বাবু বেবি অনেক কিছু শিখে যায়। হ্যাঁ, অনেক কিছু শিখে যায়। তবে আমি এখানে ঢোকার আগে দূর থেকে গান শুনছিলাম, মনে হচ্ছিল যে সাজু গান গাচ্ছে, ওই কেহ লইল আতর গোলাপ। তো শুনে খুব ভালো লাগলো। তা আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি বড় হলে যেন সঙ্গীত শিল্পী হতে পারো। অপেক্ষায় আছে আইজুদ্দিন, খোঁজ নিন কাজ দিন। আমরা পেয়ে গেছি আমাদের ফজলুর রহমান বাবুকে আমাদের আজকের তৃতীয় রাউন্ডের প্রথম এপিসোডে। উনি আমাদের বিশেষ অতিথি। আমরা আজকে ওনাকে, আমরা জানি না আমাদের পারফর্মাররা এখানে আছেন তারা কিভাবে কতটা আনন্দ দিতে পারবে, ওরা চেষ্টা করবে। এবং এরকম একজন উঁচু মানের অভিনেতা আজকে আমাদের সামনে আছেন। আমি জানি যে এমনিতেই আমাদের পারফর্মাররা অনেক উঁচু মানের, কিন্তু তারা আজকে একটু নার্ভাস ফিল করতে পারে, কিন্তু আমি বলে দিচ্ছি নার্ভাস ফিল করার কিছু নেই। উনিও একজন জনপ্রিয় অভিনেতা, উনিও জানেন যে মঞ্চটা, উনিও নার্ভাস টাইপের আর্টিস্ট। আজকে আপনি আমাদের সাথে থাকবেন, আমাদেরকে আনন্দ দেবেন এবং আমরা চেষ্টা করবো আপনাকে আনন্দ দিতে। ওকে বাবু ভাই, প্লিজ। আসছেন আমাদের প্রথম একক পারফর্মার ইমরান হোসেন সাগর, হেতে আইতেছে নোয়াখালীর। হাই নিপুন আপু, এনার্জি। তো ফার্ম গেটের মোড়ে খাইতে বসলাম, আমার ভাত দিল, ভাত খাইতেছি, হঠাৎ একটা কুকুর এসে ঘেউ ঘেউ শুরু করলো। তো এই ওইটার আপনাদের এখানে কুকুর ঘেউ ঘেউ করতেছে, আমি খাইতেছি, কাহিনী কি? হ্যাঁ কুকুর ধরান। ও স্যার সেইটা লাভ নাই, কুত্তাটাই মনে হয় প্লেট চিনতে পারছে। 14 ফেব্রুয়ারির দিন আমার গার্লফ্রেন্ড বিলকিসকে একটা ফুলের টপ ধরাই দিলাম। এই দেখে সে তো খুব রেগে গিয়ে আমার বলতেছে, তুমি আমার সামান্য একটা ফুল দিতে পারলা না, ওটা ফুলের টপ সহ দিয়ে দিলা, এটা এখন আমি বাসায় নিবো কিভাবে? আচ্ছা এটা কোনো লাভ নাই, যেই বাড়িতে ফুল চুরি করতে গেছি ওইখানে গিয়ে দেখছি যে লেখা আছে ফুল ছিঁড়া নিষেধ, তাই টপ সহ নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। নিপুন আপু, এই যে ওনারা দেখতেছেন, উনি বাংলাদেশের যত মেয়ে আছে সবার বয়ফ্রেন্ড। বলুন তো কিভাবে? কারণ সবগুলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে, বাবু তুমি খাইছো, বাবু তুমি খাইছো। তো আমাদের মাজার স্যার, ওনারা নিয়ে আমার বাইকে করে পুরো ঢাকা শহরে ঘুরতাছি। হঠাৎ একটা পুলিশ আমার বলে, এদিকে আয়, এদিকে আয়। জি স্যার বলুন। ওই ইউ আন্ডার অ্যারেস্ট। কিন্তু স্যার আমার অপরাধ, আমার অ্যারেস্ট করতেছেন। তুই কত বড় অপরাধ করেছিস? তুই হুন্ডার পিছনে ট্রাকের মাল লয়ে ঘুরতেছস। যার 1 কোটি টাকা আছে সে সুখী, নাকি যার 6টা বাচ্চা আছে সে সুখী? অবশ্যই যার 1 কোটি টাকা আছে সে সুখী না, কারণ যার 1 কোটি টাকা আছে সে চাইবে আরো 1 কোটি টাকা ইনকাম করতে, কিন্তু যার 6টা বাচ্চা আছে সে জিন্দিগি তো চাইবে না তার আরো 6টা বাচ্চা হোক। তো আমাদের বোতল রাস্তা দিয়া খুব জোরে সোরে দৌড়াইতেছে, বলে ভাই বোতল এদিকে এদিকে, কি ব্যাপার এত দৌড়াইছিস কেন? করে ভাই আমার থামাইস না, আমার বাসায় চোর ঢুকছে, আমি যাইতেছি পুলিশের লাগা। তোর বাসায় চোর ঢুকছে, তুই যাইতেছিস পুলিশের লাগা, তুই চোর এখন কি করতেছে? চোর এখন কি করতেছে সেটা তো জানি না, তবে আসার সময় দেখছি আমার বউ ধরে ধরে রাখছে।
তো এই খামারে মুরগি কোনো ডিম দেয় না, খামার মালিকের মেজাজ তো খুব খারাপ। তো একদিন একটা AK-47 নিয়ে যায়, কইতেছে এই কালকে যদি সবগুলা 2টা করে ডিম না দেস ডিসকা করে উড়ে দেবো। পরের দিন সকালবেলা খামার আসছে, আইসাতে দেখে এলাহি কারবার, ডিমের টালাটাল। তো সে বসে বসে গুনতাছে 1 2 3, গয়না দেখে যে 199টা, মুরগি হইলো 100, 2টা কইরা দিলে 200 হইব। মেজাজ খারাপ, একটা মুরগি কোনটা ডিম কম দিছে, খুঁজতাছে কোনটা কম দিছে কোনটা কম দিছে। হঠাৎ দেখে চিপার মধ্যে একটা বসে বসে ঝিমাইতেছে, কই এদিকে আই, তুই কম দিছিস না, এদিকে আই, কম দিছিস কেন বল, কম দিছিস কেন? হুজুর মাফ করেন, আমি তো মোরগ, চাপে পড়ে একটা দিছি, আর কত। তা আমাদের ডিরেক্টর হাসান ভাই একটা পাখি শিকার করছে। পাখিটা উঠতে উঠতে ঘুরে ঘুরে গিয়া সাজু ভাইয়ের বাসার সামনে পড়ছে। সাজু ভাই তো দেখে মহা খুশি, শিকারি পাখি পাইছি। ওই এটা আমার শিকার, আমি নেমু। আপনার শিকার আমার বাসার সামনে পড়ছে, আমি নেমু। কই আমি নেমু, কেন আমি নেমু? তো হাসান ভাই বলতেছে, দেখ ঝগড়া করে লাভ নাই, তুই আমার শোয়ের অ্যাঙ্কারিং করস, চল আমরা একটা সমাধানে যাই। কি সমাধান? কই তুই আমারে 5টা ঘুষি মারবি, আমি তোরে 5টা ঘুষি মারবো, যে সবচেয়ে জোরে মারতে পারবো সে নিয়ে যাবো। ওকে ঠিক আছে আমি আগে মারবো। কই তুই, আমি বড়, আমি আগে মারবো। আপনি বড় দেখে আগে মারবেন এমন কোনো কথা আছে? আমি মারবো। মার। সাজু ভাই তো দাপা দাপ 5টা ঘুষি মাইরা হাসান ভাইয়ের মনিটর স্টেডিয়াম সব ভাড়াই ফেলাইছে, রক্ত বাইর হইতেছে। তার হাসান ভাই রক্ত মুছতেছে আর কইতেছে, এইবার আমার বল, আমি মারবো। যেই মারতে গেছে সাজু ভাইকে, ভাই থামেন, আমার পাখি লাগবো না, আপনার পাখি আপনি নিয়ে যান। ভাই আমারে যে ও বাঁচাই দিল শেষ পর্যন্ত, সেই জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। কারণ এরকম একজন রেসলার আমাদের হাসান ভাই, সে যদি আমাকে একটাই মারতো তাহলে তো সবই যেত, আমাদের তো ছালাও যাইত। বাজার ভাই, কৌতুকের যে কত শক্তি থাকতে পারে সে কিন্তু তার কৌশলের মাধ্যমে হোক, তার বাচনভঙ্গির মাধ্যমে হোক, সব কিছু দিয়ে প্রকাশ করে একটা অপূর্ব দৃশ্যের অবতারণা করলো, যাতে করে আমরা না হেসে, মানে আমরা একদম পাগলের মতো হাসলাম। এবং আমাকে যে ট্রাকের মাল বানিয়ে দিল, এটাও কিন্তু অপূর্ব। বিপুল। সাগর খুব ভালো ছিল, তোমার প্রত্যেকটা জোকস অনেক ভালো। শুধু যেহেতু কম্পিটিশন অনেকের সাথেই করতে হবে, ছোট্ট যেটা তোমার একটু কারেকশন আছে, সেটা হলো তুমি খুব ফার্স্ট বলছো, কিন্তু সেটাকে একটু অ্যাক্টিং একটু ব্যালেন্স করে যাতে নেক্সট জোকসটা বোঝা যায়। কারণ একটার পর একটা যদি বলো, সেখানে যদি একটু নিজের থেকে যদি গ্যাপ না দাও, তাহলে নেক্সট কি হচ্ছে বা এটার কি পাঞ্চলাইন কী ছিল বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। এছাড়া তোমার জোক কালেকশন অনেক সুন্দর ছিল। খুবই বুদ্ধিদীপ্ত এবং চঞ্চল এবং প্রাণ ফাটানো জোকস তুমি বলেছ। থ্যাংক ইউ। এবার আমাদের সমস্ত জাতির বাবু ভাই। না, খুবই ভালো লাগলো সাগরের পারফরমেন্স। আমি শুধু এখানে বিজ্ঞ বিচারকরা বলেছেন, আমি শুধু একটু যোগ করি, যেমন নিপুণের কথার সঙ্গে একটু যোগ করি যে তোমার খুবই প্রাণবন্ত তোমার পারফরমেন্স, কিন্তু একটু ডিস্টিংক্ট করতে হবে, মানে একটু যেন খুব দ্রুত বললে যেটা হয় কি অনেক সময় টেল ড্রপ হয় বা ঠিক কথাগুলো বোঝা যায় না। কিন্তু এত সুন্দর ছিল তোমার পারফরমেন্স ছিল, সেটা একটু আমাদের বুঝতে অনেক সময় একটু অসুবিধা হয়ে যায়। তুমি সামনে এগিয়ে যাও, এই আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। জমে গেছে আমাদের হাসো, এবং আরো জমানোর জন্য আসছেন এখন একক পারফরমেন্স নিয়ে তটিনী গমেজ, আসছেন রাজশাহী থেকে। তোমাদের মোকলেশ ভাই মদ খাইয়া অনেক রাত্রে বাসায় ফিরছে, তো ঘরে ঢুইকা দেখে তার বউ বাথরুমে গেছে। তার বউ যাতে কিছু বুঝতে না পারে তার জন্য তিনি চোখের সামনে একটা মোটা বই ধইরা পড়তে শুরু করলো। তো কিছুক্ষণ পর তার বউ বাথরুম থেকে বার হইয়া আইসা চিৎকার চেঁচামেচি কইরা বলতাছে, আজকেও তুমি মদ খাই আইছো তাই না? এই কথা শুনে মোকলেশ ভাই কইল, না আমি মদ খাই আসি নাই। মদ খাইয়া আসো নাই, তাইলে এত বড় সুটকেসটা মুহের মধ্যে ধইরা রাখছো কেন?
তো মাসের প্রথমে এতগুলা বড় লোক লাগে, মনে হয় রাজকীয় ভাবে জীবন যাপন করি, আর মাসের শেষে মনে হয় 2টা কিডনি থাকা কি খুবই দরকার ছিল। তো স্বামী স্ত্রী তুমুল ঝগড়া করতেছে, স্ত্রী তোমার সাথে সংসার আমি করব না, আমি চললাম বাপের বাড়ি। এই কথা বইলা স্ত্রী বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কিছুক্ষণ পর আবার চলে আসলো। এই দেখা স্বামী কইল, কি আমার চলে আসলা যে? আমি ভুলে গেছিলাম তুমি ঘর জামাই। আমাদের চক্কু একা একা রান্না করে, একা একা খায়, একা একা কাপড় ধোয়। এখন চক্কু বিয়া করছে, এখন সে আর একা নাই, এখন সে 2 জনের কাপড় একাই ধোয়। এখনকার দিনের অ্যারেঞ্জ ম্যারেজ হলো 2 জন ছ্যাঁকা খাওয়ার পাবলিকের একসাথে থাকার চুক্তি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম খুব ভালো লেগেছিল। আমি ছিলাম গাড়িতে আর তুমি ছিলে রাস্তায় দাঁড়িয়ে, আমিও তোমার দিকে তাকিয়েছিলাম, তুমিও আমার দিকে তাকিয়েছিলে। তারপর তুমি আমার কাছে এসে আমার দিকে হাত পেতে বলেছিলে, খালাম্মা গো 2টা টাকা দিবেন, সারাদিন কিছু খাই নাই। আকাশের হাতে আছে এক রাশি নীল, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। তটিনী, মৃদু মৃদু ছন্দ দিয়ে তুমি হাসকে জমিয়ে দিচ্ছ, আমাদেরকে মাত করে দিচ্ছ। মাঝার ভাই, না, ও কিন্তু মোটেই মৃদু ছন্দ দেয়নি, ছন্দ খুব জোরে সরেই সে দিয়েছে। তার জোকসের ব্যাপারগুলো একটু আলাদা ছিল এবং সে যে ভ্যারিয়েশনগুলো দিয়েছে, কখনো আস্তে কখনো জোরে, কখন কি বলতে হবে, ঠিক সেই মুডটা ক্রিয়েট করে সে বলেছে। এই মুডটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ তটিনী তোমাকে। নিপুণ, তটিনী তুমি খুব ভালো পারফর্মার, মানে তুমি যখন যেই পারফরমেন্সটা করো সেটার সাথে তোমার কিন্তু ভোকাল, অ্যাক্টিং সব কিছু নিয়ন্ত্রণে থাকে, বিকজ তুমি অনেক ভালো একজন পারফর্মার, আবারও বলছি। জুয়েল ভাই, তো তটিনী, তো তুমি যা বলেছো এতক্ষণ, তো সেগুলো যদি আমাকে বলতে হয় তো অনেকবারই আমাকে তো বলতে হবে, তো বলতে হবে। কারণ তুমি এইটা রানিং গ্যাগ করতে পারোনি, তোমার একটা মুদ্রা দোষের মতো হয়ে গেছে। আগাগোড়া আমরা শুধু তোই শুনেছি, ওকে? তুমি কয়েকটা সামাজিক অসঙ্গতির দিক তুলে ধরেছো, সেইটা খুব ভালো কাজ করেছো। তো ফজলুর রহমান বাবু ভাই, আমি আসলে খুব এনজয় করছি, সত্যি খুবই ভালো লাগছে তোমাদের পারফরমেন্স, আর তোমার সিলেকশন খুব ভালো। তুমি যে বিষয়গুলো নিয়েছো, যে বিষয়গুলো বলেছো, খুবই ভালো, এনজয় করছি তোমার পারফরমেন্স। এগিয়ে যাও। তো তটিনী গোমেজ, থ্যাংক ইউ। এবারে আসছেন একক পারফরমেন্স নিয়ে আফনান আহমেদ রাশেদ, নারায়ণগঞ্জ থেকে। তাজ্জব ব্যাপার, সাজু ভাই আজকে তো আপনাকে আমার মতো স্মার্ট লাগতাছে। বাহ, বাহ। আসসালামু আলাইকুম। সরকারি চাকরি, পেনশন আর মহিলাদের হাতে টিভির রিমোট, এই দুটোর মধ্যে মিল কোথায়? এই দুটোকে হাতে পেতে খুব মুশকিল। তো আমাদের রনি ভাই একটা ওষুধের দোকানে যায় বলতাছে, ও ভাই আমারে বিষ দেন। তো দোকানদার বলতাছে, তাজ্জব ব্যাপার, আপনার বিষ দিমো, ডাক্তারের প্রেসক্রিপশন আনছেন? তো রনি ভাই পকেটের থেকে তার বিয়ের সার্টিফিকেটটা বের করে দেয়া বলতাছে, এইটা কি চলবো? তারপর দোকানদার সার্টিফিকেটটা ভালো কইরা নাড়াইয়া সারাই বলতাছে, ভাই বড় বোতল দিব না ছোট বোতল? তো আমাদের ঝাক্কাস ভাই একটা অফিসে নতুন চাকরি পাইছে, প্রত্যেক দিন সেই অফিসে লেট করা যায়। তো অফিসের বস বলতাছে, মিস্টার ঝাক্কাস, আমারে দেখা কি আপনার গাধা মনে হয়?
কেমনে কমু স্যার, আমি তো এই অফিসে নতুন আসছি। তো আমাদের মিরু ভাই ভাবিকে বলতাছে, আচ্ছা আমি যদি মারা যাই তুমি কার সাথে থাকবা? আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি আমার বোনের সাথেই থাকবো। তো এই শুনে আবার ভাবি মিরু ভাইকে বলতাছে, আচ্ছা যদি আমি মারা যাই তাহলে তুমি কার সাথে থাকবা? আমারও তো পৃথিবীতে কেউ নাই, আমিও তোমার বোনের সাথেই থাকবো। নিপুণ আপু, হাসো করতে করতে তো সাফল্য আমার রক্তে রক্তে দৌড়ায়। কি বিশ্বাস হচ্ছে না? আরে আজকেই তো রক্ত পরীক্ষা করছি, রেজাল্ট আসছে পেলাম। তো আমাদের খালিদ ভাই রিক্সাতে করে কারওয়ান বাজার গেল। তো রিক্সাওয়ালা খালিদ ভাইকে বলতেছে, ভাই আমার বাড়ির টিনের ছাদ ফুটা হইয়া গেছে, ওইখান থেকে টপ 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 করে রাত্রেবেলা বৃষ্টি পড়ে, রাত্রে বউর সাথে থাকতে খুব কষ্ট হয়, 10 টাকা ভাড়া বাড়ায় দিন। এই শুনা খালিদ ভাই বলতেছে, ওরে চান্দু বৃষ্টিতে ভিজা ফিলিংস করবা তুমি, আর টাকা দিমু আমি। হ্যাঁ, আফ্রিকা থেকে একটা বাঘ বাংলাদেশের ঢাকার চিড়িয়াখানা আনা হলো। তো প্রথম দিন তাকে কলা খেতে দেওয়া হলো, দ্বিতীয় দিনও তাকে কলা খেতে দেওয়া হলো, তৃতীয় দিনও তাকে কলা খেতে দেওয়া হলো। এইভাবে টানা 1 সপ্তাহ কলা খাইতে দেওয়ার পর বাঘটা চিড়িয়াখানার কর্মকর্তাকে বলতেছে, ভাই প্রত্যেক দিনই তো আমার কলা খাইতে দেন, একটু মাংস দেওয়া যায় না? আমি তো একটা বাঘ নাকি? এই শুনা চিড়িয়াখানার কর্মকর্তা বলতেছে, এ বাঘ হইছ দেখা কি হয়েছে, আইসস তো বান্দরের ভিসায়। ধন্যবাদ। বাহ, বাহ, বাহ। মাজার ভাই, নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষা। তোমার যোগ শুনে মনে হয়েছে শীতলক্ষার যত ঢেউ উত্তাল তরঙ্গ নিয়ে প্রতিটা মুহূর্তে তোমার কণ্ঠে প্রবাহিত হলো। বাহ, সেই তুমি যে ঢেউ খেলাটা দিয়ে শুরু করলে, সেই ঢেউ দিয়েই তুমি শীতলক্ষাকে ভরপুর করে দিলে। ধন্যবাদ তোমাকে। তুমি অসম্ভব ভালো জোকস বলেছো, বাট বান্দরের ভিসা হয় এটা তো আমার জানা ছিল না। এখন থেকে ভিসা নেওয়ার আগে আমাকে একটু টেস্ট দেখতে হবে যে এটা কি আমার ভিসা নাকি বান্দরের ভিসা না বাঘের ভিসা। যাই হোক, বান্দরের ভিসা জোকস না শুধু, সবগুলি জোকস এবং স্টেজ পারফরমেন্স ইজ আ ভেরি গুড। রাশেদ, তুমি সবসময় সুন্দর করো, আজও তার ব্যতিক্রম ছিল না। এবং প্রত্যেকটা জোক তুমি ডিস্টিংক্টলি বলেছো এবং প্রত্যেকবার আমরা হো হো করে হেসেছি। অসংখ্য ধন্যবাদ। বাবু ভাই, রাশেদের পারফরমেন্স দেখার পরে আর কিছু বলার নাই। সত্যি আমরা অনেক এনজয় করেছি তোমার পারফরমেন্স। তোমাকে দেখে মনে হয় যে তুমি পারফর্মার, আসলে বাহ, এগিয়ে যাও। শাবাশ রাশেদ, থ্যাংক ইউ। Marcel presents Hasho powered by Dabur Maswag Season 4, co-sponsored by Mumtaz Harbal. দ্বৈত পারফরমেন্স নিয়ে আসছেন আমাদের প্রতিযোগী লাকি বিনতে রেজা এবং গেস্ট পারফর্মার মোহাম্মদ সুলাইমান। উফ, মোবাইলটা বাজতি আছে, ধরার কোনো নাম নাই। ধর, এত ফোন। হ্যালো, উফ মিতু, তোমাকে সেই কখন থেকে আমি ফোন করে যাইতাছি, তুমি একবার ফোনটা তুলবা না? আই ছেলে, কে তুমি? জি আমি সাজু। সাজু? তা তোমার নাম স্ক্রিনে জান লেখা উঠলো কেন? হইছিটা কি, আসলে আমি যানবাহনের ব্যবসা করি তো, তাই যান লেখা উঠছে। কেউ আমারে কল করলেই আমি যানবাহন সরবরাহ করে থাকি। Great. তা কি কি যান সরবরাহ করো তুমি? এই ধরেন নৌযান, আকাশযান। ও মা, তুমি এইসব যান সরবরাহ করো? না, এসব সারা সব যান সরবরাহ করি। আচ্ছা, তুমি আমার মেয়েকে কি বলে সম্বোধন করো? যান বলে সম্বোধন করি। আর আমাকে কি বলে সম্বোধন করবে? আম্মা যান। এই যে শুনুন, একটু আস্তে কথা বলুন, ফোনে কথা বলছি। আন্টি, একটু মিতুকে দেওয়া যাবে? এতক্ষণে লাইন আসছে। মিতু, ও তো একটু বাথরুমে আছে।
আন্টি আপনাদের বাসায় বাথরুম আছে? কেন তোমাদের বাসায় বাথরুম নাই? উফ, একটু আস্তে কথা বলেন না, দেখতেছেন মোবাইলে কথা বলতেছি। আন্টি ঘটনা হয়েছে কি জানেন, বাথরুম আছে ঠিকই কিন্তু বাথরুমে সিটকারি নাই। সিটকারি নাই কেন? সে এক বিরাট কাহিনী আন্টি। বলো। আমার বাবা এক সাধু বাবার ভক্ত ছিল। তো প্রথমে সাধু বাবার কাছে গিয়ে কইতাছে, সাধু বাবা আমারে আশীর্বাদ করেন আমার যেন চাকরি হয়ে যায়। তাই? সাধু বাবা আশীর্বাদ করছে, বাবার চাকরি হয়ে গেছে। তার কিছুদিন পরে গিয়ে কইতাছে, বাবা আশীর্বাদ করেন আমার যেন একটা ভালো বিয়ে হয়ে যায়। কিছুদিন পর বাবার ভালো বিয়ে হয়ে গেছে। তার কিছুদিন পরে গিয়ে কইতাছে, সাধু বাবা এবার আশীর্বাদ করেন আমার যেন একটা ছেলে হয়। কিছুদিন পর আমি জন্ম হয়ে গেলাম। বাবা তো মুহা খুশিতে সাধু বাবারে কইতাছে, সাধু বাবা আপনার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা, এমনকি বাথরুমের দরজাও খোলা। আন্টি একটু মিতুকে দেওয়া যাবে? মিতু? হ্যাঁ, মিতু তো একটু দোকানে গেছে। আচ্ছা শোনো, এই তোমার সাধু বাবার কথা বলে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার বিয়ের আগে এক সাধু বাবার সাথে আমার সম্পর্ক ছিল। তারপর থেকে শুরু হলো করুণ কাহিনী। কি করুন কাহিনী আন্টি? সেই সাধু বাবা এখন আমার মেয়ের আব্বা। আন্টি একটু মিতুকে দেওয়া যাবে? এই যে শুনুন, একটু আস্তে কথা বলুন, ফোনে কথা বলছি। ও হ্যাঁ মিতু, এখন কই বলে মিতু তো একটু পার্লারে গেছে। আচ্ছা, এই তোমার বাবার সাধু বাবা কি কখনো তোমাদের বাসায় এসেছিল? আসছিল মানে আসছিল তো। তারপর আমাদের বাসা মনে কইরা ভুল করে এক কসমেটিকের দোকানে ঢুকে গেছে। তারপর? কসমেটিকের দোকানে ঢুইকা সেলস গার্লকে জড়ায়া ধরে কইতাছে, সুন্দরী বলো তো আমার ভক্তের বাসা কোথায়? তারপর সেলস গার্ল কি বললো? সেলস গার্ল বলল, ছি বাবা আপনি না জীবনে প্রতিজ্ঞা করছিলেন কোনো মেয়ে মানুষের শরীর স্পর্শ করবেন না, আজকে যে আমারে ধরলেন। এই শুইনা সাধু বাবা কইতাছে, হ্যাঁ এটাই তো জীবনে সবচেয়ে বড় ভুল করছিলাম। আন্টি একটু মিতুকে দেওয়া যাবে? মিতু? হ্যাঁ মিতু, মিতু তো একটু প্রাইভেটে গেছে। আচ্ছা তারপর তোমার এই সাধু বাবার কি হলো? তারপর সেই সাধু বাবা এক টিচারের প্রাইভেট সেন্টারে ঢুকে গেল। তাই? তো বের হয়ে আসার আগে স্যারকে বলতেছে, আচ্ছা স্যার বলেন তো আমার হাতে 5টা তাবিজ আছে, একটা আপনাকে দিলাম, আর একটা আপনার শালিকে দিলাম, আর একটা আপনার ছেলেকে দিলাম, আর 2টা আপনার স্ত্রীকে দিলাম, মোট তাবিজের প্রদীয় সমষ্টি কত? তারপর স্যার কি উত্তর দিল? স্যার বলতেছে, রাখেন আপনার প্রদীয় সমষ্টি, আগে কোন আমার স্ত্রীরে 2টা তাবিজ দিছেন কিসের জন্য? এই শূন্যা সাধু বাবা বলতেছে, ওরে তোর স্ত্রী আমার নিয়মিত কাস্টমার, তাই খুশি হয়ে একটা তাবিজ বেশি দিছি। শোনো, মিতুর বাবা যখন সাধু ছিল তখন আমাকেও 2টা তাবিজ দিত। একটা দিত রোগ থেকে মুক্তির উপায়ের জন্য, আর একটা দিত প্রেমের চিঠি। তো মিতুর বাবা এখন কি করে আন্টি? মানুষকে রোগ মুক্তির সূত্র বলে দেয়। আগে দিত তাবিজ, এখন দেয় ওষুধ, ফার্মেসির ব্যবসা করে। তো মিতুর বাবা কি এখনো সাধু আছে? ওরে, বিয়ের পর কেউ কি আর সাধু থাকতে পারে? আন্টি একটু মিতুকে দেওয়া যাবে? এই যে শুনুন, বারবার বলেছি আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, ফোনে কথা বলছি। হ্যাঁ বলো। আন্টি একটু মিতুকে দেওয়া যাবে? কি বলছো বুঝতে পারছি না, উফ! জোরে বলো। আস্তে কথা বলেন তো, আপনার জন্য কথা বলতে পারতাছি না। আন্টি আজব। একটু মিতুকে দেওয়া যাবে? মিতু? ও হ্যাঁ হ্যাঁ, সে তো তার খালার বাসায় গেছে। আচ্ছা আপনি এগুলি কি শুরু করছেন? একবার কইতাছেন মিতু বাথরুমে গেছে, আবার কইতাছেন পার্লারে গেছে, এখন কইতাছেন খালার বাসায় গেছে, আমার মোবাইলে সব টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। এগুলি আপনি কি শুরু করছেন? এগুলির মানেটা কি? মানে হলো গিয়ে মিতু কোন জান না জান বাহনের সাথে কথা বলছে সেটা মা হিসাবে দেখা আমার দায়িত্ব। তাই এতক্ষণ তোমার সাথে ইনিয়ে বিনিয়ে বকবক করছিলাম, বুঝেছো? হ্যাঁ। ব্যালেন্সে সব টাকা শেষ হয়ে গেছে। ফোন কেটে গেল। এই আপনার জন্য আমার ফোনটা কেটে গেল। আপনি আর কথা বলবেন না, আপনার জন্য ঠিক মতো আমি কথাই বলতে পারি নাই। কি বললেন? আপনি জোরে জোরে কথা বলার জন্য কিন্তু ফোনটা কেটে দিয়েছেন। আরে আপনি কি আজারে পেশাল পাতাছেন? চুপ করেন আপনি। তুমি চুপ করো, বেয়াদব ছেলে। এ থেকে আমরা কি বুঝলাম? আপনিই বলেন আম্মা। ফোনে কথা বলার সময় আস্তে আস্তে কথা বলা উচিত। প্রতিযোগী এবং গেস্ট পারফর্মার
সমানে সমান, এবং এই বিষয়ে মাঝার ভাই কি বলবেন বলেন। আসলে একটা সোশ্যাল মেসেজ তো আছেই এখানে। লাকি, খুবই লাকি, একটা চমৎকার একটা স্ক্রিপ্টে সে অভিনয় করেছে এবং অভিনয় যথাযথ হয়েছে। তোমার ধন্যবাদ তোমাকে। লাকি সবসময় ভালো করে, মানে ওর অ্যাক্টিং সব কিছু মিলিয়ে অনেক সুন্দর ছিল। আমি লক্ষ্য করছিলাম যেহেতু ওকে আর বিচার করতে হবে না, তোমার তোমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অভিনয় করে, অসাধারণ, অনবদ্য। ধন্যবাদ। বাবু ভাই, ধন্যবাদ, অনেক ভালো একটা অভিনয় দেখলাম। তোমার অভিনয়, যিনি গেস্ট পারফর্মার ছিলেন তার অভিনয়, দুজনেই চমৎকার অভিনয় করেছে। ধন্যবাদ। ধন্যবাদ সুলাইমান, লাকি, থ্যাংক ইউ। Marcel presents Hasho, powered by Dabur Maswak Season 4, co-sponsored by Momtaz Harbal. একটা ছেলে তার ইচ্ছে করলো হঠাৎ করে যে সে ডাক্তারি শিখবে। তো সে ভাবলো যে এখন তো আর পড়াশোনা করার বয়স নেই, একজন ডাক্তারের কাছে গিয়ে তার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি ডাক্তারিটা শিখবো। তো সে একজন ডাক্তারের কাছে গেল, গিয়ে বললো যে ডাক্তার সাহেব, আপনি যদি আমাকে একটা চান্স দেন, আমি আসলে ডাক্তারি শিখতে চাই। তো ডাক্তার বললো ঠিক আছে, তুই যদি ডাক্তারি শিখতে চাস আমার সাথে থাকলে শিখে যাবি, যে ঠিক আছে। তখন সেই লোকটি ডাক্তারের কাছে থেকে গেল। ডাক্তারের কাছে একটা রোগী আসলো, এসে বলল ডাক্তার সাহেব আমি বোধহয় মৃদু হার্ট অ্যাটাক করেছি। ডাক্তার সাহেব বললো শুয়ে পড়ুন। তারপর ডাক্তার সাহেব সেই রোগীর মুখে মুখ লাগিয়ে ফু দিল, সে ভালো হয়ে গেল, চলে গেল। পরে আরেকজন রোগী আসলেন, ডাক্তার সাহেব আমি তো হার্ট অ্যাটাক করেছি। বলছে হ্যাঁ শুয়ে পড়ুন, মুখে মুখ লাগিয়ে ফু দিল, তারপর সেই রোগী চলে গেল। এর মধ্যে ডাক্তার একটা কাজ পড়েছে, বলছে আমি যাচ্ছি, কোনো রোগী আসলে তুই ম্যানেজ করিস। বলছে ঠিক আছে, চলে গেল। বেশ কিছুক্ষণ পর ডাক্তার ফিরে আসলো, এসে বললো যে কোনো রুগী আসছিল? জি স্যার আসছিল, একজন মহিলা আসছিল আপনার খোঁজে। তো তুমি কি বললে? বললাম সর্বনাশ, আপনার তো ব্রেন টিউমার হয়েছে, আপনার তো কিডনিতে যাতা অবস্থা। তারপর মেয়েটি হার্ট অ্যাটাক করলো, তারপরে মুখে মুখ লাগিয়ে ফু দিলাম। এইবার যেই ফু দিতে আসবে, ওরে বাপরে বাপ, মানে হার্ট অ্যাটাকের আগেই সে ফু দিবে। সে হচ্ছে আমাদের কমেডি কাঞ্চন, আসছেন কিশোরগঞ্জ থেকে। রহিম বাসার ইত্রামি দেখে তার শিক্ষক বলল, ওই তুই শপথ কর জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খাবি না। জীবনে কোনোদিন সিগারেট বিড়ি খাবো না। বল মেয়েদের পিছনে গুড়গুড় করবি না। মেয়েদের পিছনে গুড়গুড় করবো না। এবার বল মেয়েদেরকে ডিস্টার্ব করবি না। মেয়েদেরকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ, এবার বল দেশের জন্য স্বইচ্ছায় নিজের জীবন কুরবান করবি। অবশ্যই করবো স্যার, কোনো কিছু যখন করতে পারবো না তাহলে এই জীবন রেখে লাভ কি? কেউ খুন হয়েছে এটা প্রমাণ করার জন্য একজন সাক্ষী লাগে, আর কেউ বিয়ে করেছে এটা প্রমাণ করার জন্য দুজন সাক্ষী লাগে। এত করে আমরা কি বুঝলাম? বিয়ে খুনের চেয়েও ভয়ঙ্কর। আমাদের মতো ছাত্ররা পরীক্ষায় কম নাম্বার পেয়ে মনে মনে কি বলে? আমি নিশ্চিত স্যার খাতা দেখার সময় বউয়ের সাথে ঝগড়া করছিল। কয়েকজন মাতাল বসে মদ খাচ্ছিল, হঠাৎ একটা ফোন বেজে উঠল। হ্যালো জানো, আমি মার্কেটে এসেছি, আমার একটা স্বর্ণের চেন পছন্দ হয়েছে, দাম মাত্র 5,000 টাকা, আমি কিন্তু এটা নেব। হ্যাঁ নাও, কোনো সমস্যা নাই। জানো আমার দুটা 3 পিস পছন্দ হয়েছে, দাম 6,000 টাকা, আমি এটা নিতে চাই। দুটো না, তুমি এক কাজ করো 3, 4, 5টা নিয়ে নাও। হ্যাঁ জানো, তুমি তো জানো যে তোমার ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে। হ্যাঁ তার বলতে হবে না, এক কাজ করো, তুমি যত খুশি সেখান থেকে খরচা করো। এই বলে ফোনটা রেখে দিল। তখন তার বন্ধুরা বলতেছে, কিরে মদ কি আজকে বেশি খাইছস? হ্যাঁ আমাদের সামনে চাপা মারতেছস, পকেটে তো বিড়ি খাওয়ার পয়সা নাই। তো আবার এই মাতাল বললো, আরে রাখ বেটা, আগে বলে ফোনটা কার।
রহিম বাদশাহ স্কুল থেকে ফিরে বিরক্ত সুরে তার বাবাকে গিয়ে বলল, অন্তত আরো 100 বছর আগে জন্ম নিলে ভালো হতো, তাহলে এত ইতিহাস মুখস্থ করতে হতো না। প্রতিদিন দুবেলা দাঁত মাজবেন, তা না হলে দাঁতে শক্তি পাবেন না। বিজ্ঞাপনে এরকম বক্তব্য মোটেও ঠিক নয়, কেননা বাঘ সিংহ ওরা কোনোদিন দাঁত মাজে না। মারছে, মারছে। মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না, এর কারণ কি? আজকাল মানুষের যে স্বভাব, ওই ডিম বাচ্চা খায়া লাইব। সেদিন শুনলাম নিপুণ আপু এক ডাক্তারকে জুতা পেটা করছে। কারণ জানতে চাওয়ার পর সে আমাকে বলল, আমি গিয়েছি তার কাছে আমার শারীরিক সমস্যার কথা জানাতে, আর সে আমাকে বলে কিনা সব কুইলা বলেন। কমেডি কাঞ্চন মানে একটু বাড়তি পাওনা, একটু বাড়তি আমরা আনন্দ করবই, তাই না? মাজার ভাই, ওর নামের সাথে 3টা ক আছে, কমেডি কাঞ্চন কিশোরগঞ্জ। হ্যাঁ, ওকে এক কথায় বলা যায় ও একজন ক শ্রেণীর কৌতুক শিল্পী। ধন্যবাদ তোমাকে বাহ। কাঞ্চন। নিপুণ, প্রত্যেকবারই ও যা করছে নতুন কিছুই করছে, তাই এখন আর নতুন করে মার্কিং করার কিছু নেই, শুধুই বলবো ওয়াও। জুয়েল ভাই, কাঞ্চন একদম নিখুঁত একটা অ্যাক্ট দেখলাম, এর চেয়ে বলার কিছু নেই। ধন্যবাদ। টোটাল প্যাকেজ। বাবু ভাই, মুগ্ধ করার মতো পারফরমেন্স, আর কাঞ্চনের সমস্ত শরীরই আসলে Right. কথা বলে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত চমৎকার, একদম আমরা বলি হেড টু টো, যেটা একজন পারফর্মারের দরকার সেইটা তোমার মধ্যে আছে, এবং তোমার স্পিচও অনেক ভালো। সব মিলিয়ে অনবদ্য, অসাধারণ। তোমাদের জয় হোক। ওকে কাঞ্চন, জয় হোক তোমার। থ্যাংক ইউ। এবার হচ্ছে ফলাফল, সেখানে বোঝা দেবে ভাঙা গড়ার খেলা কতটুকু। মানে এই মুহূর্তটা অনেক বেশি আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। আজকের যিনি পর্বসেরা হয়েছেন তিনি হচ্ছেন লাকি বিনতে রেজা। লাকি, কংগ্রেচুলেশন। লাকি, তুমি সবসময় ভালো পারফরমেন্স করো, আজকে পর্বসেরা হয়েছো, সেই জন্যে তোমার জন্যে মার্সেলের পক্ষ থেকে আছে 5,000 টাকার প্রাইজ মানি, এবং সেটা তুমি আজকে নিচ্ছ আমাদের আজকের বিশেষ অতিথি ফজলুর রহমান বাবুর হাত থেকে। বাবু ভাই প্লিজ একটু। এই যে, থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ। কিন্তু আজকে আমরা বাবু ভাইকে তো আর ছাড়া যাবে না, কারণ বাবু ভাই আজকে আমাদের মাঝে এসছেন। মাইক্রোফোনটা বাবু ভাইয়ের হাতে দিয়ে, আমরা জানি যে বাবু ভাইয়ের অভিনীত নাটক আপনারা সবাই দেখেছেন এবং তার অনেক সংলাপ আপনারা জানেন। তো আজকে অভিনয় সংলাপ আমরা শুনবো না, উনি কিন্তু খুব ভালো গান গান, আমরা সবাই জানি। আজকে আপনার কাছে আমরা একটা গান শুনবো, এবং সেটা সেই সবার প্রিয় এবং চেনা গানটি নিথুয়া পাথারে, এবং গান গাইতে গাইতে আমরা আজকে বিদায় নেব। বুঝতে পারছিলাম যে সাজু অনেকক্ষণ ইনিয়ে বিনিয়ে নানান রকমভাবে পেঁচিয়ে তারপর এই জায়গাটাতেই আসবে আর কি। অন্য কোনো ঠিক জায়গায় আছে। যেতে চাচ্ছি না। ধরো বন্ধু আমার কেহ নাই, আহা, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই,
নিতুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কে, চিকন ধুতি খানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কে, না পারি বান্ধিতে কে, না পারি বান্ধিতে কে। নিতুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই।